আমরা কি কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম যে ভাজক টিস্যু কাকে বলে, টিস্যু কাকে বলে, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কি কি, ভাজক টিস্যুর প্রকারভেদ, উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কোষ বিভাজন অনুসারে, কাজ অনুসারে, প্রত্যেকটাই 3 প্রকার করেছিল। এরপরে পড়ছিলাম স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কি, স্থায়ী টিস্যুর কাজ কি। এখন দেখবো আমরা স্থায়ী টিস্যুর প্রকারভেদ। স্থায়ী টিস্যু কাকে বলে বলো দেখি? স্থায়ী টিস্যু কাকে বলে? হ্যাঁ, যেই টিস্যু বিভাজনে অক্ষম, বিভাজিত হয় না, মানে ভাজক কোষ থাকে না, তাকে বলা হয় স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু হচ্ছে 3 প্রকার, এটা তোমরা জানো। স্থায়ী টিস্যু 3 প্রকার। কি কি 3 প্রকার আছে? একটা হচ্ছে সরল, এগুলো ইম্পর্টেন্ট না, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। এরপর হচ্ছে জটিল। জটিল জেলা স্কুল গেটের সামনের গলি। হ্যালো হ্যালো, হ্যাঁ, ওই যে তুমি জেলা স্কুল গেটের বিপরীতে যে গলিটা আছে না, হ্যাঁ, ওই গলি থেকে আসতেই বাম দিকে দেখো একটা চিকন গলি আছে, ওই চিকন গলি দিয়ে আসতে থাকো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার কিন্তু এখন আমাদের হচ্ছে মানে আজকে থেকে আমাদের কলেজ ছুটি, থেকে ক্লাস নাই। তোমাদের যদি কোনো বন্ধ, তোমাদের কি কলেজ আছে এখন? কলেজ সবাই যাও নাকি? প্রতিদিন যাও? কলেজ শেষ হয় কখন তোমাদের? সকালবেলা তোমাদের কিন্তু ফ্রি আছে সময়? মানে আমার যেহেতু কলেজ বন্ধ, মানে আমি ফুল টাইম ফ্রি। এখন তোমাদেরটা যদি ফ্রি থাকো তাহলে পড়াইতাম। সকাল প্রতিদিনে ফ্রি আমি, তোমরা যদি থাকো ফ্রি। 9টা, সকাল 9টা। এই শুক্রবারে এই যে তোমাদের যে 2টা অধ্যায় কোর্সের, এটা আমি শেষ করে দিয়ে বাড়ি চলে যাইতাম যদি তোমরা ফ্রি থাকতো সবাই। 9টার দিকে হইলে ভালো হতো। 9টার দিকে সবাই ফ্রি আছো? স্যার শুধু কলেজ অফ হয়ে গেল, রবি সোম পর্যন্ত কলেজ। ওরে ও তো কলেজ না, এই তো বলছি রবি সোমটা শুক্রবার অনেকদিন কলেজ যায়। স্যার তোমাদের রবি সোম মানে সোমবারে শেষ, সোমবারে পরে তাহলে টানা পড়া যাবে। আচ্ছা, 28 তারিখ পর্যন্ত কলেজ যাও? পরীক্ষা চলে না? আচ্ছা, একটু দেখো, স্থায়ী টিস্যু 3 প্রকার। কয় প্রকার দেখবা এখানে? টিস্যু অধ্যায়ে যা যা কিছু আছে, 2-1টা ব্যতিক্রম বাদে সবগুলাই 3 প্রকার করে। হ্যাঁ, 3 প্রকার করে সবগুলা। তাহলে স্থায়ী টিস্যু কত প্রকার? 3 প্রকার। সরল, জটিল, আর একটা আছে হলো ক্ষরণকারী টিস্যু, মানে এরা কিছু ক্ষরণ করে, ক্ষরণকারী টিস্যু। এখন এখান থেকে তোমাদের মনে রাখতে হবে, দেখো সরল টিস্যু যে 3 প্রকার আছে, নিচে একটা বক্সের মতো আছে, দেখো স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যু, ওই যে, হ্যাঁ এইটাই, এই বক্সটা আমি পড়াইতেছি, ঠিক আছে? এখন দেখো যে সরল টিস্যু যে 3 প্রকার আছে, এটা তোমরা পড়ছিলে সম্ভবত 9-10-এ। একটা ছিল হলো প্যারেনকাইমা, জাস্ট নামগুলো একটু জানো, প্যারেনকাইমা। এরপরে ছিল কোলেনকাইমা, কোলেনকাইমা। আর আরেকটা ছিল স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, 3টা কাইমা আছে, একটা হলো প্যারেনকাইমা, একটা হলো কোলেনকাইমা, আর একটা হলো স্ক্লেরেনকাইমা। কয়টা কাইমা? 3টা। এগুলো 3টাই হচ্ছে সরল টিস্যু, ঠিক আছে? 3টাই কি সরল টিস্যু। তোমাকে যদি বলা হয় এটার মধ্যে কোন টিস্যু থাকে, উত্তর বলবা প্যারেনকাইমা, কারণ অধিকাংশ প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। প্রথমটা প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। যদি বলি যে মূলের কোষগুলা কোন টিস্যু দ্বারা গঠিত, উত্তর প্যারেনকাইমা। কাণ্ডের টিস্যুগুলা, ত্বকগুলা কি দ্বারা গঠিত? প্যারেনকাইমা। পাতার ত্বক কি দ্বারা গঠিত? প্যারেনকাইমা। এটাই। এপিডার্মিস কি দ্বারা গঠিত? প্যারেনকাইমা। এভাবে মনে রাখবা। এখন দেখো জটিল টিস্যু। জটিলের আরেকটা নাম হচ্ছে যৌগিক। জটিল টিস্যু আছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এটাও তোমরা জানো, একটার নাম হচ্ছে জাইলেম, জাইলেম, আর একটার নাম হচ্ছে ফ্লোয়েম, ফ্লোয়েম, 2টা এম। ভুল লিখলাম নাকি কিছু? জাইলেম আর কি ফ্লোয়েম। এখন একটু দেখো, এই যে জাইলেমের কি কাজ ছিল এটা তোমরা বলো দেখি, পারো কিনা? পরিবহন করে। হ্যাঁ, এই যে ফ্লোয়েম কি করে? ফ্লোয়েম হচ্ছে পাতার মধ্যে খাবার তৈরি করে। খাবার তৈরি যে করলো, এই খাবারটা পরিবহন করে জাইলেম, ঠিক আছে? তাহলে জাইলেমকে বলতে পারি আমরা হচ্ছে পরিবহন টিস্যু, বা পরিবহন করে, পরিবহন করে। আর এ হচ্ছে কি করে? খাদ্য তৈরি করে,
তৈরি করে, খাদ্য পরিবহন করে জাইলেম, খাদ্য তৈরি করে ফ্লোয়েম, ঠিক আছে। আর ক্ষরণকারী মানে তোমার হচ্ছে উদ্ভিদের মধ্যে কিছু কোষ আছে যারা ক্ষরণ করে, এদেরকে বলা হয় ক্ষরণকারী টিস্যু। যেমন আমাদের বডির মধ্যে কিছু টিস্যু আছে যারা ক্ষরণের সাথে সম্পর্কিত, তাদের বলি আমরা গ্রন্থি বা গ্ল্যান্ড। যেমন এনজাইম পাই, হরমোন পাই। হ্যাঁ, এখানেও ক্ষরণ করে বিভিন্ন ধরনের আঠা, যেমন এই যে গাছ কাটলে আঠা বের হয় না, এই আঠা ক্ষরণ করে। বিভিন্ন ধরনের রেজিন, গদ, এরকম নাম আছে, ল্যাটেক্স, এগুলো সবগুলো আঠা জাতীয় পদার্থ। হ্যাঁ হ্যাঁ, এগুলা। তাহলে ক্ষরণকারী এরা কি করবে? ক্ষরণ করবে। কিছু জিনিস আছে তাদেরকে বলা হয় তরুক্ষীর, আর একটা আছে তোমার হলো গ্রন্থি। গ্রন্থি দুই ধরনের, তরুক্ষীর আর একটা কি গ্রন্থি, এই দুইটা। তো তোমাদের মেইন আসলে ক্ষরণকারীটা তেমন বেশি ইম্পর্টেন্ট না। ক্ষরণকারী থেকে ওই যে কি খরিত হয়, আঠা, গদ, উদায়ী তেল, ঠিক আছে, কিছু তেল, অয়েল সিক্রেশন হয়। কিছু দেখবে একদম আঠালো, আর কিছু আছে তেল, ওগুলোও আঠালো বাট তেলের মতো দেখতে, এগুলোকে বলা হয় উদায়ী তেল। উদায়ী তেল, হ্যাঁ, এরকম একটু মনে রাখবা জাস্ট। তাহলে উদায়ী তেল, গদ, আঠা, ল্যাটেক্স, এই জিনিসগুলা ক্ষরণ করে ক্ষরণকারী টিস্যু। খাবার পরিবহন করে জাইলেম, তৈরি করে ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েম দুইটাকে বলা হয় জটিল বা যৌগিক টিস্যু। আর এটাকে বলা হয় সরল টিস্যু। সরল টিস্যু তিন প্রকার আছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এখান থেকে একটু মনে রাখতে পারো সরল টিস্যু কাকে বলে। উদ্ভিদের মধ্যে কিছু কোষ আছে যাদের আকার, আকৃতি, বৈশিষ্ট্যগতভাবে সব কিছু সরল, সেম, কোনো পার্থক্য নাই, একই। মনে করো যে এখানে কিছু কোষ আছে সবগুলো এরকম আয়তাকার, সবগুলো আয়তাকার, এদেরকে বলবো আমরা সরল টিস্যু। আর জটিলে এখানে ভেজাল আছে, এখানে কিছুটা আছে আয়তাকার, কিছু আছে ত্রিকোণাকার, কিছু আছে পঞ্চভুজাকার, এরকম বিভিন্ন আকৃতির কোষ আছে এখানে, এর জন্য এটাকে বলতেছি যৌগিক বা জটিল। আর ক্ষরণকারী এখানে দুইটাই থাকবে, বাট যেগুলা ক্ষরণ করে, যেই টিস্যুগুলা, যেই কোষগুলা ক্ষরণের সাথে সম্পর্কিত, সেই টিস্যুগুলোকে বলা হয় ক্ষরণকারী টিস্যু, ঠিক আছে। তাহলে স্থায়ী টিস্যু কয় প্রকার? তিন প্রকার, সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী টিস্যু। সরল টিস্যু কয় প্রকার? দুই প্রকার, তিন প্রকার, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিল দুই প্রকার, জাইলেম, ফ্লোয়েম। তোমরা একটু দেখো বইয়ের মধ্যে স্থায়ী টিস্যুর প্রকারভেদ, তার উপরে একটু দেখো হালকা পাতলা সংজ্ঞা, একটু রিডিং দাও। স্থায়ী টিস্যুর কাজের পরেরটুকু রিডিং দাও একটু। হ্যাঁ, তরুক্ষী টিস্যু, গ্রন্থি টিস্যু দুইটাই ক্ষরণ করে। এই যে উপরে একটু দেখো, গ্রন্থি যেটা আছে এটা এনজাইম ক্ষরণ করে, আর তরুক্ষী টিস্যু এরাই ক্ষরণ করে তোমার আঠা, গদ, উদায়ী তেল, বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ, এইগুলো ক্ষরণ করে। ওই বক্সটার উপরে দেখো কিছু লাইন লেখা আছে। উৎসেচক মানে এনজাইম, এনজাইমগুলোকে উৎসেচক বলা হয়। তরুক্ষীর ওই যে যেই টিস্যুগুলো থেকে আঠা আসতেছে সেগুলোকে বলে তরুক্ষীর, আর যে টিস্যুগুলো থেকে এনজাইম আসে সেগুলোকে বলে গ্রন্থি। ওই 3 নম্বর পয়েন্টে দেখো, ক্ষরণকারী বা হ্যাঁ, গদ আঠার মতো, ঠিক আছে। হ্যাঁ, গদ, আঠা, ল্যাটেক্স এগুলো মোটামুটি সেম, জাস্ট গঠনে আলাদা। এখানে তোমাদের এই তরুক্ষীর 3 নম্বর পয়েন্টটা দেখো, তরুক্ষীরের ওখানে লেখা আছে বর্জ্য পদার্থ ইকুয়াল, কিছু নাম আছে না, এই নামগুলো একটু দাগে নাও। তো এখানে আসতে পারে এইভাবে যে নিচের কোনটি তরুক্ষীর ক্ষরণকারী টিস্যু থেকে ক্ষরিত হয় না, এরকম এমসিকিউতে আসে। ওখানেও নাম আছে না, এনজাইম, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের পদার্থ, আঠা, গদ, উদায়ী তেল, এগুলো আছে না, ওইটা মনে রাখবা। বাকিগুলো বেশি ইম্পর্টেন্ট না। এখান থেকে মনে রাখতে হবে যে সরল টিস্যু হচ্ছে প্যারেনকাইমা। এমন আসতে পারে এমসিকিউতে এখানে যে নিচের কোনটি সরল টিস্যু হয় অথবা নয়, তাছাড়া আর কিছু আসবে না এখান থেকে। হ্যাঁ, তোমাদের বইয়েও কিছু নাই, তবে 9-10 কিন্তু বিস্তারিত ছিল এগুলা, প্যারেনকাইমা কি, কোলেনকাইমা কি, স্ক্লেরেনকাইমা কি ছিল। আচ্ছা, এখন ডাস্টারটা কই, এই। আচ্ছা, এখন এরপরে তোমাদের বক্স আছে, বক্সগুলো তোমাদের রিডিং দিবা, একটু রিডিং দিবা, পারার কথা। দেখো, ভাজক টিস্যু
যেটা বিভাজিত হয়, ঠিক আছে, এটা কিন্তু অপরিণত, ঠিক আছে। ভাজক টিস্যু হচ্ছে অপরিণত, মানে বাচ্চা গাছ ছোট মানুষের তো বড় হয়, আর স্থায়ী টিস্যু বড় হইতে হইতে লিমিট শেষ, আর বড় হইতে পারে না, মানে স্থায়ী টিস্যু একদম পরিণত হয়ে গেছে। তাহলে স্থায়ী টিস্যু পরিণত আর ভাজক টিস্যু কি অপরিণত। বাকি পয়েন্টগুলো তোমার পারবা, বক্সের যে পয়েন্টগুলো আছে। এরপরে আমরা যাবো টিস্যুতন্ত্র। তো কিছু টিস্যু আছে যারা হলো খাদ্য তৈরি করে। পার্থক্যের 11 নম্বর কি আছে, কোষের বিকাশ। এই টিস্যুতে কখনো কোষ অবকাশ থাকে না সাধারণত। হ্যাঁ, কোষ অবকাশ মানে কি, অবসর মানে বিশ্রাম, ঠিক আছে, এটাই। তাহলে ভাজক টিস্যু তো বিভাজিত হইতেছে, ওর অবকাশ নাই, ঠিক আছে, পরিশ্রমী অনেক। আচ্ছা, এখন দেখো খাদ্য তৈরি করে কিছু টিস্যু আছে উদ্ভিদের মধ্যে, যেই টিস্যুগুলা খাদ্য তৈরি করে এদের বলা হয় মেসোফিল। মেসোফিল এটা মেডিকেলে একবার আসছিল অন্যভাবে। আচ্ছা, তোমরা একটু বলো দেখি, এই মেসোফিল টিস্যুটার কাজ হলো খাদ্য তৈরি করা। মেসোফিল টিস্যুটা গাছের কোন জায়গাটার মধ্যে থাকার কথা? পাতা। মেডিকেলে আসছিল পাতায় নিচের কোন টিস্যুটা থাকে? মেসোফিল টিস্যু, এটা মেডিকেলে আসছিল। তাহলে পাতায় খাদ্য তৈরিকারী যে টিস্যুটা থাকে সেটাকে বলি আমরা মেসোফিল, এটা পাতায় থাকে এটা। দেন খাদ্য তৈরি হয়ে গেল, খাদ্য তৈরি করে আমরা কিন্তু ফ্লোয়েমো খাদ্য তৈরি করে। খাদ্য পরিবহন করতে হবে না, খাদ্য পরিবহন করে। যারা খাদ্য পরিবহন করে তাদের বেলায় পরিবহন টিস্যু। পরিবহন মানে ভাস্কুলার, যেমন আমাদের যে ভেসেল আছে এটা রক্ত পরিবহন করতেছে না, ভেসেল ভাস্কুলার। পরিবহনের ইংরেজি নামে হলো ভাস্কুলার। তাহলে যারা খাদ্য পরিবহন করতেছে তাদের বলা হয় ভাস্কুলার টিস্যু। ভাস্কুলার টিস্যু, এটা একটু মনে রাখবা। এবং খাদ্য যারা সঞ্চয় করে, ওই যে কিছুক্ষণ আগে বললাম কিছু কোষ আছে যারা সেম আকার আকৃতির, কোনো পার্থক্য নাই, এই কোষগুলাকে বা টিস্যুগুলাকে কি বলা হয়? সরল টিস্যু। আমি বলছিলাম যে সরল টিস্যু কোনটা থাকে? উত্তর ম্যাক্সিমাম প্যারেনকাইমা। তো এগুলোর মধ্যে এরা কি করে? বিভাজিত হয় না। এরা কি করে? বিভিন্ন ধরনের খাদ্য তৈরি হয় সেগুলো এখানে জমা করে, সঞ্চয় করে রাখে। খাদ্যগুলোকে কি করে? সঞ্চয় করে। বসো। তাহলে বলো, খাদ্য তৈরি করে কোন টিস্যু? মেসোফিল। আর হলো খাদ্য পরিবহন করে ভাস্কুলার টিস্যু। এখন কিছু টিস্যু আছে যারা খাদ্য সঞ্চয় করে। খাদ্য যারা সঞ্চয় করে তাদের বলা হয় প্যারেনকাইমা। ঠিক আছে, প্যারেনকাইমা। এখন এই যে তিনটা টিস্যু আছে, এই তিনটা টিস্যুই আসলে সরল টিস্যু। কারণ আমরা স্থায়ী টিস্যু আমরা স্থায়ী টিস্যুর কাজে কি পড়ছিলাম? যে এরা খাদ্য তৈরি করে, খাদ্য পরিবহন করে, খাদ্য সঞ্চয় করে। দেখো, খাদ্য তৈরি করে, খাদ্য পরিবহন করে, খাদ্য সঞ্চয় করে, তিনটা কাজে আমরা স্থায়ী টিস্যু পড়ছিলাম না? তাহলে তিনটাই স্থায়ী টিস্যু। এটা মেসোফিল, ভাস্কুলার টিস্যু, প্যারেনকাইমা। স্থায়ী টিস্যু প্রকারভেদে আমরা দেখলাম না, ভাস্কুলার টিস্যু ছিল জাইলেম, ফ্লোয়েম, এরাসেরা ছিল, প্যারেনকাইমা ছিল সরল টিস্যু, এগুলাই। তাহলে এই তিনটা আমি মুছে দিই। তাহলে তিনটা কোশ্চেন। সাজিদ বলো দেখি, খাদ্য তৈরি করে কোন টিস্যু? কি টিস্যু? আরিফ এসেই উত্তর দিতেছে, বসা হয় না তার আগে উত্তর দিচ্ছে স্থায়ী টিস্যু। সাজিদ কি করলো? তানজিম বলো, খাদ্য তৈরি করে কোনটা? মিথিলা বলো, খাদ্য তৈরি করে মেসোফিল। ফিল করো, মেসোফিল। আচ্ছা, তুমি বলো দেখি, খাদ্য পরিবহন করে কোন টিস্যু? ভাস্কুলার। অনন্যা বলো, খাদ্য সঞ্চয় করে। তোমরা কি করলা? বৃথা। আচ্ছা দেখো, এবার মনোযোগ দাও। আচ্ছা, এখন এরপর আমরা টিস্যুকে ভাগ করব। একজন বিজ্ঞানী আছে যার নাম হলো স্যাক্স, ঠিক আছে, স্যাক্স। এই বিজ্ঞানী কি করছে? তিনি কাজের ভিত্তিতে এবং অবস্থানের ভিত্তিতে টিস্যু তন্ত্রকে 3 ভাগে ভাগ করছে। এখন টিস্যু তন্ত্র কাকে বলে? টিস্যু তন্ত্র হচ্ছে, হ্যাঁ, অনেকগুলো টিস্যু মিলে যে তন্ত্র তৈরি হয় তাকে বলা হয় টিস্যু তন্ত্র। তাহলে টিস্যু তন্ত্রকে ইনি 3 ভাগে ভাগ করছে। কয় ভাগে? 3 ভাগে। ওই যে সব কিছুতে 3 ভাগ আছে, ঠিক আছে, 3টা ভাগ আছে, 3টা ভাগ আছে টিস্যু তন্ত্রের। টিস্যু তন্ত্র
তাহলে টিস্যুতন্ত্রের তিনটা ভাগ আছে, কি কি আছে? একটাকে বলা হয় এপিডার্মাল টিস্যুতন্ত্র, এপিডার্মাল টিস্যুতন্ত্র, ঠিক আছে, এপিডার্মাল। একটাকে বলা হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র, ভাস্কুলার। আর একটাকে বলা হয় গ্রাউন্ড টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র। দেখো এপিডার্মাল, এপি কথাটার অর্থ হলো বাহিরে, ডার্মাল মানে ত্বক, তাহলে বাইরে কি ত্বক থাকে না? তাহলে এপিডার্মাল টিস্যুতন্ত্র এরা কি করবে? শুধুমাত্র ত্বক তৈরি করবে। যারা ত্বক তৈরি করে তাদের বলতেছি আমরা এপিডার্মাল টিস্যুতন্ত্র। ভাস্কুলার মানে এখনই দেখলাম পরিবহন করে, যারা খাবার পরিবহন করবে তাদেরকে বলতেছি আমরা ভাস্কুলার টিস্যুতন্ত্র, খাবার তৈরি করবে এবং পরিবহন করবে, এদেরকে বলা হয় ভাস্কুলার টিস্যুতন্ত্র অথবা পরিবহন টিস্যুতন্ত্র, পরিবহন টিস্যুতন্ত্র। আর গ্রাউন্ড টিস্যুতন্ত্র যারা হলো এই পরিবহন টিস্যুতন্ত্র এবং ত্বক ছাড়া অন্য কাজগুলো করবে, এই দুইটা ছাড়া অন্য কাজ করবে, তাদেরকে বলবো আমরা গ্রাউন্ড টিস্যুতন্ত্র। সাধারণত তারা ভিত্তি তৈরি করে, যেমন কর্টেক্স তৈরি করে, আরও বিভিন্ন ধরনের লেয়ার আছে সেগুলো তৈরি করে, একটু পরে আমরা দেখব। হ্যাঁ, মূলের অংশ, মূলের নিচে যেগুলো থাকে সেগুলো তৈরি করে, এগুলো তৈরি করে। আচ্ছা, তাহলে এইটা একটু মনে রাখতে হবে। টিস্যুতন্ত্র তিন প্রকার, এপিডার্মাল, ভাস্কুলার, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, ঠিক আছে? এখন আমরা একটা একটা করে পড়বো এপিডার্মাল টিস্যুতন্ত্র, এপিডার্মাল এটা পড়বো আমরা আজকে। তাহলে এটা মুছে দিলাম। তাহলে টিস্যুতন্ত্র কয় প্রকার? সাজিদ বলো। তিন প্রকার। কি কি? গুড। আচ্ছা, এখন হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র। দেখো এপিডার্মাল, এপি মানে বাহির, ডার্মাল মানে ডার্মিস মানে ত্বক। তাহলে বাহিরের ত্বক যারা তৈরি করবে, অর্থাৎ যে টিস্যুতন্ত্র ত্বক সৃষ্টি করে তাদের বলা হয় এপিডার্মাল টিস্যুতন্ত্র, ত্বক সৃষ্টি করে, ঠিক আছে? এখন বলো এপিডার্মাল টিস্যুতন্ত্র কোন টিস্যু দ্বারা গঠিত? প্যারেনকাইমা, ঠিক আছে? ওই যে বলছিলাম কোন টিস্যু হলে উত্তর হবে কি? প্যারেনকাইমা। তাহলে এপিডার্মাল টিস্যুতন্ত্র, ঠিক আছে, কিন্তু এর কোষগুলো প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত থাকে, সবগুলো একই আকার আকৃতি। তাহলে এরা প্যারেনকাইমা টিস্যু দ্বারা তৈরি, প্যারেনকাইমা দ্বারা গঠিত। দেন এখন আসো, দেখো ত্বক একটা হচ্ছে মূলের মধ্যে ত্বক থাকতে পারে, মূলের ত্বক, আর একটা হচ্ছে কাণ্ডের ত্বক। এই অধ্যায়ের মধ্যে দুইটা জিনিস প্রচুর ভেজাল হয়, সেটা হলো মূল আর ত্বক, আর একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। এখানে আমরা দুইটা কথা পাবো, একবীজপত্রী, দ্বিবীজপত্রী, মূল আর হচ্ছে ত্বক, ঠিক আছে? তো এর মধ্যে মূল আর ত্বক, মূলে যা হবে কাণ্ডে, মূল আর কাণ্ড, মূলে যা হবে কাণ্ডে তার উল্টা হয়, মূল আর কাণ্ড। দেখো মূল আর কাণ্ড। এখন মূলের যে ত্বক এটাকে বলা হয় এপিডার্মাল, মূলের ত্বককে বলা হয় এপিব্লেমা বলা হয়, ঠিক আছে? আর কাণ্ডের যে ত্বক, কাণ্ডের ত্বককে বলা হয় এপিডার্মিস, একটু মনে রাখতে হবে। এখন দেখো মূলের মধ্যে দেখো তো ল আছে না, এই যে ব্লেমা, এই যে ল আছে, এটা থেকে মনে রাখতে পারো। তাহলে মূলের ত্বক এপিব্লেমা, ল, বয় লয় একার, তাহলে এখানে ল, এই যে ল, তাহলে মূলের ত্বককে কি বলা হয়? ব্লেমা, এপিব্লেমা। আর এটা কাণ্ডের ত্বককে বলা হয় এপিডার্মিস, এটা একটু মনে রাখবা। কাণ্ডের ত্বক অথবা পাতা এর ত্বক, পাতার মধ্যে যে ত্বকটা থাকে সেটাকে বলবো আমরা এপিডার্মিস। আমাদের মানুষের মধ্যে যে বাইরের ত্বকটা থাকে এটাকে বলা হয় এপিডার্মিস, ঠিক আছে? এপিডার্মিস, এপি মানে বাইরে, ডার্মিস মানে ত্বক। আমাদের ত্বকের কিন্তু তিনটা লেয়ার আছে, এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস। তাহলে বাইরে যে ত্বকটা থাকে এটাকে, যেটা দেখতেছি আমরা, এটাকে বলে এপিডার্মিস, ঠিক আছে? এটা তাহলে এখন একটু দেখো এপিডার্মাল থেকে আমরা কি জানলাম, যে এরা ত্বক তৈরি করে। এরা কোন টিস্যু দ্বারা তৈরি? প্যারেনকাইমা। দুইটা ত্বক পড়বো আমরা, একটা হলো মূলের ত্বক আর একটা হলো কাণ্ডের ত্বক। মূলের ত্বককে কি বলা হয়? এপিব্লেমা। কাণ্ডের ত্বককে বলা হয় এপিডার্মিস। শেষে ধরবো কিন্তু আবার আমি। আচ্ছা, এটা মুছে দিলাম। তানজিম বলো মূলের ত্বককে কি বলে? এপিডার্মাল। ব্লেম মানে কি? দোষারোপ করা। তুমি বলো মূলের ত্বককে কি বলে? এপিব্লেমা। সাইমন বলো কাণ্ডের ত্বককে কি বলে? গুড, সাইমন। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো, দেখো এই যে এপিডার্মাল যে টিস্যুতন্ত্র আছে না, এই এপিডার্মাল টিস্যুতন্ত্র মানে বাইরের যে ত্বকটা আছে এটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে।
এখন এপিডার্মাল টিস্যুতন্ত্রের তিনটা ভাগ, একটা হচ্ছে প্রথম যে কথা সেটা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস 2 নম্বর হচ্ছে এপিডার্মাল উপবৃদ্ধি। দেখো বাইরের যে ত্বক, তেমন আমাদের বাইরের ত্বকে লোম অতিরিক্ত বেড়ে গেছে না, উপবৃদ্ধি, ঠিক তেমনই গাছের মধ্যেও যে ত্বক আছে বাইরে সেটার মধ্যে কিছু বৃদ্ধি থাকে, এটাকে বলা হয় এপিডার্মাল উপবৃদ্ধি। আর কিছু আছে হলো উদ্ভিদের বাইরের ত্বক, যেমন পাতার ত্বকের মধ্যে দেখবা যে রন্ধ্র আছে, ছিদ্র আছে, যেগুলো থেকে প্রস্বেদন হয়, বাষ্প আকারে পানি বের হয়, তরল আকারে পানি বের হয়ে যায়, তাহলে এগুলোকে বলা হয় ছিদ্র। তাহলে এটা ত্বকের মধ্যেই তো, মানে এপিডার্মালের মধ্যেই তো। তাহলে এপিডার্মালের একটা হলো ডার্মিস ত্বক থাকবে, আর একটা হলো কিছু উপবৃদ্ধি থাকবে, অতিরিক্ত কিছু অংশ থাকতে পারে। যেমন বাঁশের মধ্যে দেখবা তোমরা বাঁশ, যেগুলো ছোট ছোট বাঁশ আছে, এগুলো যদি তুমি ধরো তাহলে হাতে অনেক কিছু ভরে যায়। হ্যাঁ হ্যাঁ, এগুলোকে রোম বলা হয়, রোম। তাহলে এটা অতিরিক্ত অংশ না, এইরকম। তাহলে এপিডার্মাল উপবৃদ্ধি। এরপরে হচ্ছে রন্ধ্র থাকে, এপিডার্মাল রন্ধ্র। এপিডার্মাল রন্ধ্র। তাহলে এপিডার্মাল টিস্যুতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। ওই যে সব 3 3 3, ঠিক আছে। তাহলে এপিডার্মিস, এপিডার্মালের উপবৃদ্ধি, এপিডার্মাল রন্ধ্র। এটাও এপিডার্মাল, এটাও এপিডার্মাল। এখানে উপবৃদ্ধি থাকে, এখানে রন্ধ্র মানে ছিদ্র থাকে কিছু, এটাই। এখন আমরা একটা একটা করে পড়ি। প্রথমে আসি এপিডার্মিস। তাহলে আমরা কি পড়লাম? টিস্যুতন্ত্র 3 প্রকার, এর মধ্যে ছিল এপিডার্মাল, ভাস্কুলার, গ্রাউন্ড। এখন এপিডার্মালের মধ্যে আমরা দেখলাম মূলের ত্বক, কাণ্ডের ত্বক। এপিডার্মাল টিস্যুতন্ত্রকে 3 ভাগে ভাগ করা হয়। একটা দেখলাম হলো এপিডার্মিস, উপবৃদ্ধি, ছিদ্র মানে রন্ধ্র থাকে কিছু। এখন আমরা বলবো এপিডার্মিস। এপিডার্মিস এপিডার্মিস বলো, এপিডার্মিস কোন টিস্যু দ্বারা তৈরি? প্যারেনকাইমা টিস্যু দ্বারা তৈরি। এখন এপিডার্মিসের মধ্যে মানে বাইরের ত্বক যেটা, এটাতে দেখা যায় প্যারেনকাইমা মানে সেম আকার আকৃতির কোষ হবে না, এরকম এরকম থাকবে না। দেখা যায় কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে বাইরের ত্বকটা এরকম একটা লেয়ারে থাকে, ঠিক আছে। কোনো কোনো উদ্ভিদে বাইরের ত্বক এরকম এরকম 3টা সারিতে থাকে। কয়টা সারি হলো এখানে? 1 2 3টা সারিতে থাকে। কিছু কিছুতে দেখা যায় আরো একাধিক সারিতে থাকে। একাধিক সারিতে থাকে। তাহলে এখান থেকে 3টা আমাদের উদাহরণ মনে রাখতে হবে। তাহলে নর্মালি এরকম 1 সারি থাকতে পারে, 3 সারি থাকতে পারে, একাধিক সারি থাকতে পারে, ঠিক আছে। তো এরকম 3 সারি থাকে, যেটার উদাহরণটা মনে রাখতে হবে। এখান থেকে মেডিকেলে কোশ্চেন এসেছিল 2 বার এই এপিডার্মাল। এখান থেকে এমসিকিউ, তোমাদের বোর্ডে এমসিকিউ আসবে, সৃজনশীল আসবে না এখান থেকে। এখন যেটা পড়াচ্ছি 3 সারি হলো ক, র, বি। কয়টা লেটার? 3টা। এই যে 3টা, ওই যে সজিনা পড়ছিলাম, যেমন পক্ষল 3 সজিনা, স জ ন। তাহলে করবি ফুলের যে তোমার ত্বকটা আছে, এটা হলো 3 সারি কোষ দ্বারা গঠিত। করবি কয় সারি? 3 সারি। আর একাধিক সারি থাকতে পারে। একাধিক সারি যেটা, এটা কিন্তু ত্বকটা অনেক মোটা থাকবে। যেমন তোমরা দেখবা বট গাছ আছে না, বট গাছের ত্বক, এটা কিন্তু অনেকে খোলসটা নিয়ে এসে অনেকে বিভিন্ন ধরনের কবিরাজিগিরি করে, আছে কিন্তু অনেক এরকম। এটা কিন্তু ত্বকটা কিন্তু অনেক মোটা। হ্যাঁ, তো এটা হচ্ছে মোটা কারণ অনেক সারি থাকতে পারে। যেমন হচ্ছে বটের মতোই আরেকটা দেখতে অসৎ। হ্যাঁ, এরপরে আরেকটা আছে হলো তোমার পাকুর। এগুলা সব সেম জাতি। হ্যাঁ, এই 3টা উদাহরণ মনে রাখতে হবে। 3টা মনে রাখতে হবে। হ্যাঁ, বট, অসৎ বা অসথু অনেকে বলে। আর হচ্ছে পাকুর। এটা তয় থ। হ্যাঁ, বুঝলাম না কি বললাম। ও, এটাতে একাধিক স্তর থাকে, নট অনলি 4টা, মানে 3-এর অধিক। 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, 6টা থাকতে পারে, এমন। হ্যাঁ, এইগুলো আরও আছে, বাট এইগুলো একটু ব্যতিক্রম, তাই এই জন্য তোমাদের বইয়ে দেওয়া আছে, এগুলো মনে রাখবা। এই 3টা। তাহলে 3 সারি দেখা যায় করবি, একাধিক সারি দেখা যায় বট, অসথু আর হচ্ছে পাকুর। এটা মনে রাখবা। এখন বটের মতোই, বট গাছটা অনেক বড় হয়, পাকুরটা একটু আরও ছোট হয়, ঠিক আছে। অসথু দেখা যায় এগুলো পাথরের মধ্যেও জন্ম নেয়, ছোট ছোট গাছ, বুঝছো। এই 3টা দেখতে হয়। বটের পাতাগুলো দেখতে মানে 3টা গাছের পাতা মোটামুটি সেম, বাট আকৃতির ভিত্তিতে এগুলো নামকরণ করা হয়েছে। আচ্ছা, এখন
এখন একটু দেখো যে এই যে এপিডার্মাস, এটা কিন্তু বাইরের ত্বকগুলা কেমন হয় সেটা থেকে আমরা পড়তেছি। এপিডার্মিসের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা হলো ডার্মিস আছে না, এর মধ্যে এরকম 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 কিছু আবরণ থাকে। এগুলো হচ্ছে কিছু স্নেহ জাতীয় পদার্থের এরকম আবরণ থাকে। এগুলাকে বলা হয় কিউটিন। কিউটিন, ঠিক আছে, কিউটিন বা সুবেরিন নাম। কিউটিন বা কি সুবেরিন। মেডিকেলে আসছিল যে কিউটিন কি জাতীয় পদার্থ, এটা তোমাদের বই এখানে নাই, এটা হলো স্নেহ জাতীয় পদার্থ। এটা আসছিল কিউটিন বা সুবেরিন কি জাতীয় পদার্থ, লিপিড জাতীয় স্নেহ জাতীয় পদার্থ। কিউটিন আর সুবেরিন মিলে যেই অঞ্চলটা তৈরি করতেছে, এই ত্বকটাকে আসলে মোমের আস্তরণও বলা যায়। মোমও কিন্তু লিপিড, মোম আছে না, মোম কিন্তু লিপিড। মোমের আস্তরণ বলতেছি আমরা, মোমের আস্তরণ। এই মোমের আস্তরণকে বলা হয় কিউটিকল। কিউটি শেষে কল, কিউটিকল। হ্যাঁ, এটা এপিডার্মিসের অংশ। ও এটা বলতেছে গ্রন্থি টিস্যু কি দ্বারা গঠিত না, না এটা গ্রন্থি টিস্যু থাকতে পারে, গ্রন্থি টিস্যু থাকতে পারে এগুলোর মধ্যে, যেহেতু ত্বক না অবশ্যই থাকবে গ্রন্থি টিস্যু। আচ্ছা, এখন আমি আরেকবার বলি, দেখো এপিডার্মিসের মধ্যে কিউটিন আর সুবেরিন থাকে, এগুলো হচ্ছে লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ। এই কিউটিন আর সুবেরিনগুলো এরকম একসাথে যুক্ত হয়ে একটা মোমের আস্তরণ তৈরি করে, এটাকে আমরা বলি কিউটিকল। এই কিউটিকলটা কাণ্ডে পাবো, মূলে পাবো না, ঠিক আছে। ক দিয়ে কিউটিকল, ক দিয়ে কি কাণ্ড, তাহলে কিউটিকল কাণ্ডে, কাণ্ড কিউট, ঠিক আছে। কিউটিকল কাণ্ডে পাবো, মূলে পাবো না। খুবই গুরুত্বপূর্ণ এটা কোশ্চেনটা, এটা তোমাদের বোর্ডে আসে। মোমের আস্তরণ, মোমের আস্তরণ যে কথা, কিউটিন সুবেরিনের স্তর সেম কথা। আচ্ছা তাহলে ইয়া বলো, আরিফ বলো, মূলে কিউটিকল পাবো না, তাহলে কোথায় পাবো কিউটিকল, কাণ্ডে। শুধুমাত্র কাণ্ডে কিউটিকল পাওয়া যায়, এটা একটু মনে রাখতে হবে। এখন আসি, তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ, এখন দেখো যেহেতু ত্বক নাই, এখানে অনেক কিছু থাকবে। এখানে গ্রন্থি কিছু কোষ থাকে যারা কিছু এনজাইম ক্ষরণ করে, এটা শুধুমাত্র সরিষা এর মধ্যে পাওয়া যায়। সরিষা গোত্রীয় যে উদ্ভিদগুলো আছে, এগুলোর মধ্যে একটা কোষ আছে, নাম হলো মাইরোসিন কোষ। এই মাইরোসিন কোষ থেকে একটা এনজাইম সিক্রেশন হয়, এই এনজাইমটাকে বলা হয় মাইরোসিন। এখান থেকে বিভিন্ন ঔষধও তৈরি করা হয়, মাইরোসিন এনজাইম। তাহলে মাইরোসিন এনজাইম সিক্রেশন করে কোন কোষ, মাইরোসিন কোষ পাবো কোন উদ্ভিদে, সরিষাতে। এটা একটু মনে রাখতে হবে, সরিষাতে মাইরোসিন কোষ থাকে, যেখান থেকে মাইরোসিন এনজাইম পাওয়া যায়। এটা কোনো পরীক্ষায় আসে নাই, কিন্তু এর পরে একটা যেটা লাগবে, এটা পরীক্ষা আসছিল, মেডিকেলে আসছিল এটাও। এখন এটা দেখো, এটাকে বলতেছে বুলিফর্ম কোষ। আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম সেবার আসছিল এটা, বুলিফর্ম কোষ। এবং আমি এভাবে পড়ছিলাম এবং পরীক্ষা হলে যাই এভাবে লিখে আসছি, বুলিফর্ম কোষ। ত্বকের মধ্যে কিছু কোষ আছে, ধরো যে এটা একটা কোষ, এই কোষটা কি করে, পানি সঞ্চয় করে। কি সঞ্চয় করে, পানি। তাহলে বুলিফর্ম কোষের কাজ হলো পানি সঞ্চয় করা। এরকম পানি সঞ্চয়কারী কিছু কোষ থাকে যাদের বলা হয় বুলিফর্ম কোষ। এই বুলিফর্ম কোষ পাওয়া যায় কার মধ্যে, এই বুলিফর্ম কোষ হচ্ছে অভাগা। হ্যাঁ, অ দিয়া হচ্ছে আখ, ভ দিয়া হচ্ছে ভুট্টা, গ দিয়া হচ্ছে গম। তাহলে আখ, ভুট্টা, গম এই তিনটা জায়গায় পাওয়া যায়। মেডিকেলে আসছিল এই তিনটে অপশানে ছিল। আর আরেকটা অপশন মনে নেই আমার, বুলিফর্ম কোষ কোথায় পাওয়া যায় না, আখ, ভুট্টা, গম, ঠিক আছে। আমি এভাবে পড়ছিলাম অভাগা, এবং ওখানে গিয়ে এটাই পাইছিলাম আমি। আচ্ছা, 2019 সালে এটা বুঝছো। তাহলে বুলিফর্ম কোষ কোথায় পাওয়া যায়, অভাগার মধ্যে পাওয়া যায়। অ দিয়ে কি আখ, ভ দিয়া ভুট্টা, গ দিয়ে গম। মাইরোসিন কোষ কোথায় পাওয়া যায়, সরিষা এর মধ্যে পাওয়া যায়। 3 সারি কোষ দ্বারা গঠিত, এটা মুছে দিলাম। এখন এই ত্বকের মধ্যে আরো কিছু স্তর থাকতে পারে, যেমন হচ্ছে লিগনিন হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ, এক ধরনের কমপ্লেক্স, যেটা উদ্ভিদের ত্বক গঠন করতে সহায়তা করে। এটাকে বলা হচ্ছে
হ্যাঁ হ্যাঁ বলো। মানে এগুলা কি বুলিফর্ম কোষে থাকে না? বুলিফর্ম কোষ থাকে, এই তিনটাতে বুলিফর্ম কোষ থাকে, ঠিক আছে, বুলিফর্ম কোষ থাকে। হ্যাঁ আচ্ছা, এখন দেখো লিগনিন। কিছু কিছু উদ্ভিদ আছে লিগনিন জমা থাকে, লিগনিন জমা হয়, মানে এই যে একদম বাইরের ত্বকে লিগনিন জমা থাকে, একে বলা হয় সাইকাস। একটা উদ্ভিদ সাইকাস পড়ছো না তোমরা? তাহলে সাইকাসে লিগনিন থাকে। এরপর হচ্ছে পাইনাস, সাইকাস, পাইনাস। আর একটা হলো ঘাস গোত্রীয় যে উদ্ভিদ আছে, মানে যে কোয়াসিয়া গোত্র উদ্ভিদ যেগুলো আছে ঘাস, এইগুলোতে থাকতে পারে। তাহলে সাইকাস, পাইনাস, ঘাস, এই তিনটার মধ্যে কি থাকে? লিগনিন জমা থাকতে পারে, লিগনিন জমা থাকে। এখন দেখো, তোমরা জানো উদ্ভিদের পাতার মধ্যে প্রশোধন হয়। এই প্রশোধনটা হয় একটা ছিদ্র থাকে না, এই ছিদ্রটার নাম কি? পাতার ছিদ্র, পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র কাকে বলে বলতে পারবা? গুড, ট্যালেন্ট। আচ্ছা এখন দেখো, এই যে একটা কোষ আর এই যে একটা কোষ, এই দুইটা কোষ কি করে? এই ছিদ্রটাকে মনে করো রক্ষা করে, ঠিক আছে? এই দুইটা কোষের মাঝখানে যে ছিদ্র তাকে বলা হয় পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র। এখন এই যে পত্ররন্ধ্র কাকে বলে? যে এই একটা কোষ, এইটা কোষ, দুইটা কোষের মাঝখানে যে ছিদ্র তাকে বলা হয় পত্ররন্ধ্র। এই কোষটার একটা নাম আছে। এই কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে, এখানে ক্লোরোপ্লাস্ট থাকে। কি থাকে? ক্লোরোপ্লাস্টের চিত্র হয়েছে। ক্লোরোপ্লাস্টের চিত্র হইতেছে না? আচ্ছা যাই হোক, এটা ক্লোরোপ্লাস্ট ধরে নাও। তাহলে এইটার নাম হচ্ছে, এইটার নাম হচ্ছে রক্ষী কোষ। রক্ষী কোষ। কি কোষ? রক্ষী মানে গার্ড, যে যারা গার্ড দেয় তাদের রক্ষক বলা হয় না, রক্ষক। তাহলে গার্ড সেল বলা হয়। তাহলে এই গার্ড সেল বা রক্ষী কোষ, এটাও রক্ষী কোষ। তাহলে পত্ররন্ধ্র কাকে বলে? দুইটা রক্ষী কোষের মাঝখানে যে ছিদ্র তাকে বলা হয় পত্ররন্ধ্র, ঠিক আছে? তাহলে পত্ররন্ধ্র যে থাকা মানে এর সাথে রক্ষী কোষ থাকতে হবে, তাই না? রক্ষী কোষ থাকা মানে এর সাথে ক্লোরোপ্লাস্ট থাকতে হবে। তো এই যে এপিডার্মিসের মধ্যে যেই কোষগুলোর মধ্যে রক্ষী কোষ থাকবে তার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকবে, বুঝছো? যেইগুলোতে রক্ষী কোষ থাকবে না, যে কোষে, ওই কোষে ক্লোরোপ্লাস্ট থাকবে না। তার মানে আমরা বলতে পারি রক্ষী কোষ ব্যতীত অন্য কোষে কোনো ক্লোরোপ্লাস্ট নাই। মনে করো যে এই কোষটার মধ্যে ছিদ্র আছে, তার মানে এই কোষটার মধ্যে রক্ষী কোষ আছে। ধরো এখানে একটা কোষ, এই পাশে আর একটা কোষ, তাহলে এটা একটা রক্ষী কোষ, এটা একটা রক্ষী কোষ, কিন্তু এইটার মধ্যে রক্ষী কোষ নাই। তাহলে এই কোষের মধ্যে রক্ষী কোষ নাই মানে এই কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট নাই, বুঝছো? এই কোষে রক্ষী কোষ আছে মানে ক্লোরোপ্লাস্ট আছে। তাহলে আমরা বলতে পারি না ক্লোরোপ্লাস্ট রক্ষী কোষ ব্যতীত অন্য কোষে থাকে না। বুঝছো কথাটা? তোমাদের বই ভাষার আছে, এই জন্য বললাম, এটা বুঝে না অনেকে। তাহলে রক্ষী কোষেই শুধুমাত্র ক্লোরোপ্লাস্ট থাকে এপিডার্মিসে। এপিডার্মিসের শুধু কোন কোষে ক্লোরোপ্লাস্ট থাকবে? রক্ষী কোষে থাকবে। রক্ষী কোষ কাকে বলে? ওই যে পত্ররন্ধ্রের দুই পাশে যে কোষ দুটো থাকতেছে এই দুটোকে রক্ষী কোষ বলা হয়। এখন তাহলে রক্ষী কোষে ক্লোরোপ্লাস্ট আছে, তার মানে এপিডার্মিসের মধ্যে কোন কোষটা সালোক সংশ্লেষণ করতে পারবে? খাবার তৈরি করতে পারবে কোন কোষ? রক্ষী কোষ। কারণ খাবার তৈরি করতে হলে আমাদের প্লাস্টিক দরকার, ক্লোরোপ্লাস্ট দরকার, বুঝছো? এটাই। এখন আসি এপিডার্মিসের কাজ। এপিডার্মিসের কাজ কি? বাইরের ত্বকের কাজই হলো ভিতরের অংশকে রক্ষা করা। যেমন সেল মেমব্রেন, এর কাজ কি? সেলের ভিতরের অংশকে রক্ষা করা। তাহলে এপিডার্মিসের 1 নম্বর কাজ রক্ষা করা, 2 নম্বর কাজ রক্ষা করা, 3 নম্বর কাজ রক্ষা করা। তোমাদের বই এভাবেই আছে, ঠিক আছে? মানে ভিতরের অংশকে রক্ষা করে কাজ, এপিডার্মিসের কাজ। এক জায়গায় দেখবা মোমের আস্তরণ ছত্রাকের হাত থেকে রক্ষা করে, আর এক জায়গায় দেখবা গ্রন্থি রোম বা রোম এর ভিতরের অংশকে রক্ষা করে, মানে এটাও রক্ষা করা। প্রথমটাও আছে রক্ষা করা। পরে দেখবা যে সঞ্চয় করে। বুলিফর্ম কোষ কি সঞ্চয় করে? কি সঞ্চয় করে? পানি সঞ্চয় করে। বুলিফর্ম কোষ পানি সঞ্চয় করে, এটাও একটা কাজ, পানি সঞ্চয় করে। এরপরে পত্ররন্ধ্রপথে কি প্রশোধন হবে না? এবং রক্ষী কোষও তো এপিডার্মিসের মধ্যে রক্ষী কোষও আছে, তাহলে সালোক সংশ্লেষণ করার একটা কাজ, যে যেগুলোর মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে তারা সালোক সংশ্লেষণ করবে। হ্যাঁ, কাণ্ডের মধ্যে হ্যাঁ থাকতে পারে রক্ষী কোষ। আচ্ছা, তাহলে আরেকবার আমি বলি, দেখো এপিডার্মিসের আমরা পড়লাম প্রথমে এরা প্যারেনকাইমা টিস্যু দ্বারা তৈরি, এরপরে স্তর পড়লাম এক স্তরী, ত্রিস্তরী, বহুস্তরী। কিছু কোষ আছে যেমন সরিষার মধ্যে মাইরোসিন কোষ থাকে, মাইরোসিন এনজাইম নিঃসরণ করে। কিছু কোষে লিগনিন জমা হয়। কিছু উদ্ভিদ আছে যার মধ্যে বুলিফর্ম কোষ থাকে। বুলিফর্ম কোষের কাজ হলো পানি সঞ্চয় করা, ঠিক আছে?
এরপরে আমরা পড়লাম রক্ষী কোষে ক্লোরোপ্লাস্ট থাকে। এখন আমরা পড়তেছি এপিডার্মিসের কাজ কি। কাজটা আমি লিখতেছি না কারণ ইজি কাজ। কাজটা কি? এপিডার্মিসের কাজের ভিতরের অংশকে রক্ষা করা। তাহলে বিভিন্ন ধরনের এখানে রোম থাকে, বিভিন্ন ধরনের এরকম 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 এই যে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু অংশ থাকে, এগুলোকে রোম বলা হয়। এই রোমগুলোও কি করতেছে? ভিতরের অংশকে রক্ষা করে। এবং বাইরে দেখতেছো তোমরা এরকম তোমার হচ্ছে ইয়া থাকে, এই যে কিউটিকল থাকে, কিউটিন, সুবেরিন, এগুলোকে মোমের আস্তরণ বলা হয়। এরা কি করে? যে কোনো ছত্রাকের প্রতিরোধ করে, কোনো ছত্রাককে ভিতরে প্রবেশ করতে দেয় না। ছত্রাক যদি একটা গাছকে আক্রমণ করে ও কিন্তু মারা যাবে, ঠিক আছে? তাহলে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করে মোমের আস্তরণ মানে কিউটিকল, মানে কিউটিন আর সুবেরিন, এইটা রক্ষা করে। এর পরবর্তীতে আরেকটা কাজ কি? বুলিফর্ম কোষ পানি সঞ্চয় করে। এখন তোমরা রিডিং দিবা টিস্যুতন্ত্র পুরোটাই, মানে এপিডার্মিসটা, এপিডার্মাল টিস্যুতন্ত্র কাজ পর্যন্ত, এপিডার্মিসের কাজ পর্যন্ত রিডিং দাও। দ্রুত রিডিং দেওয়া, জাস্ট খালি চোখ বলে যাও। হ্যাঁ, সময় 1 মিনিট 30 সেকেন্ড, দ্রুত। এবং আমি যেই পয়েন্টগুলো এখানে লিখছি, ওই যে উদাহরণগুলো, এগুলো বল দিবা, খুবই ইম্পর্টেন্ট এগুলো। ওই যে বললাম না কয়েকবার মেডিকেলে আসছিল, তার মানে এডমিশন এবং এমসিকিউর জন্য আর কি ইম্পর্টেন্ট, সিকিউতে আসে না এগুলো। কোশ্চেন করবো কিন্তু। রিডিং শেষ একবার রিডিং শেষ হয়েছে না? আচ্ছা দেখো, সময় যেহেতু নেই এই জন্য ধরলাম না কোশ্চেন। এখন হচ্ছে শুরু করি। দেখো এপিডার্মাল উপবৃদ্ধি আমরা বলছিলাম না? এপিডার্মাল টিস্যুতন্ত্র 3 ভাগে বিভক্ত, এপিডার্মিস, এপিডার্মাল উপবৃদ্ধি রন্ধ্র। তার মধ্যে এপিডার্মাল উপবৃদ্ধি মানে স্কিনের বাইরে কিছু, ধরো এটা স্কিনের বাইরে এরকম কিছু উপবৃদ্ধি থাকতে পারে, ঠিক আছে? বিভিন্ন ধরনের উপবৃদ্ধি থাকতে পারে। আচ্ছা, এখন দেখো উপবৃদ্ধিগুলা আগে জানতে হবে। এ ধরো যে এটা হচ্ছে মূল, আর এটা হচ্ছে কাণ্ড। তো এই যে মূলের মধ্যে এরকম বাইরে কিছু এরকম উপবৃদ্ধি থাকে, এরকম থাকে। কাণ্ডের মধ্যে এরকম কিছু উপবৃদ্ধি থাকে, কিন্তু পার্থক্য হলো এখানে কিছু কাণ্ড আছে, এই যে মানে কাহিনী, এই যে এরকম কিছু কোষে বিভক্ত, বাট এখানে একটাই কোষে, পুরোটা মিলে একটাই। তাহলে মূলের মধ্যে এই যে জিনিসটা আছে এটাকে বলা হয় রোম। কি বলা হয়? রোম। কার রোম? মূলের রোম। এই জন্য এটাকে বলা হয় মূল রোম। এটাকে আমরা বলতেছি মূল রোম। আর কাণ্ডের মধ্যে যে রোম এটাকে বলা হয় কাণ্ডরোম। একদম ইজি, কাণ্ডরোম। এখন বলো মূল রোম আর কাণ্ডরোম কোনটা বহুকোষী? কাণ্ডরোম বহুকোষী। এক কোষী কোনটা? মূল রোম। তাহলে আমরা বলতে পারি যে মূল আর কাণ্ডের মধ্যে পার্থক্য হলো মূলে মূল রোম এক কোষী, কাণ্ডে কাণ্ডরোম বহুকোষী। বুঝছো? এটা একটা কাহিনী। আর একটা হচ্ছে বলো দেখি, কিউটিকল কাণ্ডে থাকে না মূলে থাকে? কাণ্ডে থাকে। তার মানে এখানে এই যে উপরের দিকে এরকম কিছু আস্তরণ থাকবে, এগুলোকে আমরা বলতেছি কিউটিকল। তাহলে আমরা বলতে পারি কাণ্ডরোম কিউটিকল যুক্ত, কাণ্ডরোমটা কিউটিকল যুক্ত, আর মূল কিউটিকল বিবর্জিত, মানে এখানে নাই, তোমাদের বইয়ের ভাষা বিবর্জিত। তাহলে মূল রোমটার মধ্যে কিউটিকল থাকে না, ঠিক আছে? কাণ্ডে মূল রোম থাকতেছে, কাণ্ড রোমের মধ্যে কিউটিকল থাকতেছে। আচ্ছা, এই দুইটা জিনিস।
এপিডার্মাল উপবৃদ্ধিগুলো কি কি আছে? একটাকে বলা হচ্ছে রোম বা ট্রাইকোম। রোম বা ট্রাইকোম। রোমের একদম খুব ভালো উদাহরণ হচ্ছে বিভিন্ন ঘাসের মধ্যে পাওয়া যায় এবং বাঁশের মধ্যে দেখা যায়, বাঁশ ঘাস জাতীয় উদ্ভিদগুলোর মধ্যে। রোম বা ট্রাইকোম থেকে এই দুইটা মনে রাখতে হবে। এই দুইটা কিন্তু পরেও আমাদের লাগবে, ঠিক আছে, পরেও লাগবে পড়তে। এখন হচ্ছে দ্বিতীয়ত আরও কিছু আছে, নাম হলো স্কেল বলা হয়। স্কেল বা একে বলা হয় শল্ক। স্কেল বা শল্ক কিছুটা রোমের মতোই, ওইরকম ছোটো ছোটো কিছু স্কেল থাকে। এইগুলা সাধারণত যখন অনেক বেশি এরকম স্কেল থাকবে, দেখো স্কিনের বাইরে যখন অনেক বেশি এরকম স্কেল থাকবে, তাহলে পানিটা কি বাইরে বের হইতে পারবে? তেমন কিন্তু পারবে না বাইরে বের হতে। পানি বাইরে বের হওয়াকে কি বলে? প্রসেদন। তাহলে এইগুলো প্রসেদনের হার কমাইতেছে না? তাহলে এই যে স্কেল বা যে শল্ক থাকে এরা প্রসেদন হার কমায়, এটা একটু মনে রাখবা। এরা কি করতেছে? এই কাজটা মনে রাখতে হবে। পরীক্ষায় আসে প্রসেদন হার কমায় কোনটি? প্রসেদন হার কমায়, কমায়, এটা একটু মনে রাখতে হবে। দ্বিতীয়ত আছে কিছু গ্রন্থি রোম থাকে। গ্রন্থির কাজ কি? ক্ষরণ করায়। এখন এখানে তোমাকে যদি আমি বলি যে নিচের কোন অংশটি আঠালো পদার্থ ক্ষরণ করে? রোম, স্কেল, গ্রন্থি রোম। উত্তর কি হবে? এই তো, এটাই। এখান থেকে একটাই জিনিস জানতে হবে যে গ্রন্থি রোম আঠালো পদার্থে গঠিত। আঠালো পদার্থে গঠিত। আচ্ছা, এর পরবর্তীতে আরেকটা জিনিস না জানতে হবে, থলি। তোমরা পড়ছিলে না পিত্তথলি? থলির ইংরেজি কি? ব্লাডার। হ্যাঁ, ওই ওখান থেকে বলো পিত্তথলি, গল ব্লাডার। এইটা থলি মানে হচ্ছে ব্লাডার। তো এই ব্লাডার মানে থলিগুলার মধ্যে সাধারণত বিভিন্ন ধরনের পানি জমা থাকে, বরফের মতো পানি জমা থাকে কিছু। এগুলো সাধারণত বরফ উদ্ভিদের মধ্যে পাওয়া যায়, বরফ এলাকার মধ্যে যে উদ্ভিদগুলো আছে এগুলোতে। জাস্ট এইটুকু মনে রাখতে হবে যে বরফ উদ্ভিদে কি পাওয়া যায়? থলি পাওয়া যায়। তাহলে বলবে বরফ উদ্ভিদে কি পাওয়া যায়? রোম, স্কেল, গ্রন্থিরোম, থলি। উত্তর হবে আঠালো পদার্থ ক্ষরণ করে গ্রন্থিরোম, প্রসেদন হার কমায় শল্ক। আর এটা তো জানো রোম, এই কাণ্ডরোম আর মূল রোম। উপবৃদ্ধিটা একটু রিডিং দাও। হ্যাঁ, থলি না, আন্তঃকোষীয় ফাঁক বলতে পারি না। দংশক্রম কই? হোয়ার ইজ দংশক্রম? একাধিক সুচালো বিষাক্ত রসা পূর্ণ থাকে। এগুলো ওই যে বাঁশের মধ্যে যেগুলো থাকে আর কি, সেগুলো দংশক্রম, ঠিক আছে। বাঁশের মধ্যে থাকে বিসুটি, আলকুশি, অগ্নি, কি এটা? বিসুটি। হ্যাঁ, এটা আমি দেখি না, এটা নতুন বই অ্যাড হয়েছে। হ্যাঁ, প্রথম দেখলাম। রিডিং দিয়ে পড়ে নিবা এটা। আচ্ছা, আর একটা জিনিস পড়াবো, একটু দ্রুত রিডিং দাও। এই যে কয়টা পড়াইলাম পয়েন্ট, এই কয়টা। আচ্ছা, রিডিং শেষ। প্রাইভেট আছে কার? 4টায়। তোমার শুধু? তোমারও? দুজনের? হ্যাঁ, নেক্সট দিন থেকে কিন্তু বেশি করে পড়াবো। হ্যাঁ, একটু ব্যবস্থা করে নিতে হবে। আচ্ছা, এটা মুছে দিলাম। তাহলে কোশ্চেন করি কিছু। বলো রাশমিন, বলো। তুমি বলবা হচ্ছে মূল রোম কত কুশি? রাশমিন 1 কুশি। এরপরে সাইমা বলো কাণ্ডরোম কত কুশি? কাণ্ডরোম বহুকুশি। কাণ্ডরোম বহুকুশি হবে। এরপরে জয়া বলো, তুমি বলবা হচ্ছে প্রশোধন হার কমায় কোনটি? শল্ক বলো কমায়। এরপরে হচ্ছে মৌমিতা বলো, মৌমিতা বলবে হচ্ছে আঠালো পদার্থে গঠিত কোনটা? গ্রন্থি রোম। গ্রন্থি রোম। এইটুকু। এখন দেখো একটু, এখন আমরা যেটা করবো এপিডার্মাল রন্ধ্র। এপিডার্মাল, এটা তো শেষ করতে পারবো না মনে হচ্ছে। এপিডার্মাল রন্ধ্রটা পুরোটাই পড়ার নিয়ত ছিল, এখন দেখো কি হয়। আচ্ছা দেখো, এপিডার্মাল রন্ধ্রের মধ্যে
দুইটা রন্ধ্র পাওয়া যায়, দুইটা রন্ধ্র, একটা হলো পত্ররন্ধ্র আর একটা হচ্ছে পানিপত্ররন্ধ্র। হ্যাঁ, পানিপত্ররন্ধ্র বলা হয় এটাকে, পানিরন্ধ্র বলা যায়, পানিরন্ধ্র বা পানিপত্ররন্ধ্র। হ্যাঁ, পানিপত্ররন্ধ্র বলা যায়, পানিরন্ধ্র বলা যায়। আচ্ছা দেখো, পত্ররন্ধ্র আর পানিরন্ধ্র। পত্ররন্ধ্র মানে এখানেও পানি বের হবে, এই দিক দিয়েও পানি বের হবে, বাট এখানে আসলে এইখানে পানিটা বাষ্প আকারে বের হবে আর এইখানে পানিটা তরল আকারে বের হবে, মানে রিয়েল একটা পানি বের হবে। ঠিক আছে, এইটা তোমরা দেখবা যে অনেক সময় রাত্রিবেলা কোনো একটা গাছের নিচ দিয়ে যাওয়ার সময় পানি পড়ে না, এরকম দেখছো কেউ? আমি দেখছি অনেকে বলে জিন ভূত, হ্যাঁ তারা পানি ফেলে দেয়, কিন্তু আসলে এটা হচ্ছে এই যে পত্ররন্ধ্রের মধ্যে সাধারণত পত্ররন্ধ্র, পানিপত্ররন্ধ্র যেগুলো আছে, এই পানিপত্ররন্ধ্র রাতের বেলায় খোলা থাকে, দিনের বেলা বন্ধ থাকে। হ্যাঁ, না শুধু শীতকালেই না, পুরাকালেই। হ্যাঁ, সব সময়ে হয় মোটামুটি, শীতকালে একটু বেশি হয়, শীতকালে বেশি হয়, কিন্তু মোটামুটি সবকালেই হয়। পানির রন্ধ্রগুলো রাত্রের বেলা খোলা থাকে, যার ফলে পাতার যে কিনারা আছে ওই কিনারা থেকে পানিগুলো বের হয়ে আসে, মানে পানি বের হয়ে আসে, আর এখানে বাষ্প আকারে বের হয় পত্ররন্ধ্র, এইটাই। এখন একটু দেখো পত্ররন্ধ্র, কিছুক্ষণ আগে বলছিলাম পত্ররন্ধ্র কাকে বলে। পত্ররন্ধ্রের মধ্যে এরকম অর্ধচন্দ্রাকৃতির, কেমন দেখতে, অথবা বৃক্কাকৃতির, বৃক্কের মতো, কিডনির মতো। কিডনি তোমাদের এরকম না, এরকম কিডনি, ঠিক দেখো কিছুটা কিডনির মতো, পাকস্থলীর মতো না। আচ্ছা দেখো, কিডনি অথবা অর্ধচন্দ্রাকৃতির, আকৃতিটা ইম্পর্টেন্ট। তোমার হচ্ছে কিডনি বা বৃক্ক বা অর্ধচন্দ্র, এই যে কিডনি, বৃক্ক বা অর্ধচন্দ্রাকৃতির যে কোষগুলো দেখা যায়, এই কোষগুলোর নাম কি বলছিলাম কিছুক্ষণ আগে? রক্ষী কোষ। এর আরেকটা নাম গার্ড সেল। এই রক্ষী কোষগুলোর মধ্যে এরকম নিউক্লিয়াস থাকে, একটা কোষে তো একটাই নিউক্লিয়াস থাকবে, এরকম অনেকগুলো এর মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্ট থাকে এবং এখানে প্রচুর পরিমাণ ঘন সাইটোপ্লাজম থাকবে, কারণ অনেক বিক্রিয়া তাকে ঘটাইতে হবে, বিপাকীয় হার অনেক বেশি হইতে হবে, এজন্য অনেক কি থাকে, সাইটোপ্লাজম থাকে। তাহলে সাইটোপ্লাজম কি? আচ্ছা, তাহলে দেখো রক্ষী কোষের মধ্যে একটা নিউক্লিয়াস, কয়টা নিউক্লিয়াস? একটা নিউক্লিয়াস, অনেক ক্লোরোপ্লাস্ট, ঘন সাইটোপ্লাজম, এই তিনটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে রক্ষী কোষের মধ্যে একটা নিউক্লিয়াস, ঘন সাইটোপ্লাজম, বহু ক্লোরোপ্লাস্ট। এটা অনেক সময় এমসিকিউতে আসে, সত্য মিথ্যার ক্ষেত্রে, বাট লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এটা একটা রক্ষী কোষ, এটা একটা রক্ষী কোষ। এই দুটো রক্ষী কোষের মাঝখানে যে রন্ধ্র, এটাকে বলা হয় পত্ররন্ধ্র। এই রক্ষী কোষ বাদেও এর সাইডে আরও কিছু কোষ থাকে, এগুলা বলা হয় সহকারী বডিগার্ড। ঠিক আছে, মানে সহকারী গার্ড সেল, মানে হচ্ছে সহকারী কোষ, মানে সাবসিডিয়ারি কোষ। হ্যাঁ, এগুলোকে বলে সাবসিডিয়ারি বা সহকারী কোষ। ঠিক আছে, অর্থাৎ রক্ষী কোষ, এ তো গার্ড দিতেছে মেইন কাজ, এরাও সাহায্য করতেছে বাইরে থেকে, তাহলে এগুলোকে বলা হয় সহকারী কোষ বা সাবসিডিয়ারি। বইয়ের মধ্যে দেখো সাবসিডিয়ারি কথা লেখা আছে, সাবসিডিয়ারি। সাব মানে ওই যে সাব অ্যাসিস্ট্যান্ট, মানে সহকারী। ঠিক আছে, সাবসিডিয়ারি কোষ, সাবসিডিয়ারি। এখন দেখো এই যে সাবসিডিয়ারি কোষ যেগুলো আছে না, এই সাবসিডিয়ারি কোষগুলোর সংখ্যার উপর ভিত্তি করে পত্ররন্ধ্রকে আবার বিভিন্নভাবে ভাগ করা যায়। এটা আমি মুখে মুখে বলি, তাহলে দ্রুত হবে। তোমরা বইয়ের মধ্যে মিলাই দেখো, বইয়ের মধ্যে পরে দেখো কিছু ইংরেজি লেখা আছে, দেখো ডায়াসাইটিক, প্যারাসাইটিক, অ্যানাইসোসাইটিক, অ্যানামোসাইটিক, পাইছো? আচ্ছা, তাহলে আমি একটু দ্রুত বলে যাই। তাহলে কিসের উপর ভিত্তি করে বলো দেখি, কোন কোষের উপর ভিত্তি করে পত্ররন্ধ্রকে ভাগ করা হয়েছে? কোন কোষের উপর ভিত্তি করে? সাবসিডিয়ারি কোষ বা সহকারী কোষ। এই সাবসিডিয়ারি কোষগুলা যদি এরকম দুইটা থাকে, ঠিক আছে, এর মাঝখানে রন্ধ্র আছে, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা সাবসিডিয়ারি, এটা একটা সাবসিডিয়ারি, এখানে কিন্তু এরকম কোষ আছেই, এটা একটা রক্ষী কোষ, এটা একটা রক্ষী কোষ, দুইটা রক্ষী কোষ কিন্তু থাকবেই। যদি বলে একটা পাতায় কয়টা রক্ষী কোষ, সরি একটা পত্ররন্ধ্রের সাথে কয়টা রক্ষী কোষ থাকে, অবশ্যই দুইটা। এটা কিন্তু অনেকে ভুল করে। ঠিক আছে, এখন বলো যে এই যে এখানে সাবসিডিয়ারি কোষ কয়টা? দুইটা সাবসিডিয়ারি কোষ যদি সমকোণে থাকে, কোন কোণে? সমকোণে যদি থাকে, তাদেরকে বলা হয় ডায়াসাইটিক।
ডায়াসাইটিক। যদি তারা প্যারালালি থাকে মানে সমান্তরালে থাকে তাদেরকে বলা হয় প্যারাসাইটিক। প্যারাসাইটিকেও দুইটা থাকবে, ডায়াসাইটিকেও দুইটা। ডায়াসাইটিকে সমকোণে থাকবে, প্যারাসাইটিকে প্যারালালি থাকবে, সমকোণে থাকবে, সমান্তরালে থাকবে। এখন এরপরে যদি তিনটা থাকে তাকে বলা হয় অ্যানাইসোসাইটিক। অ্যানাইসোসাইটিক কয়টা থাকবে? তিনটি। সাবসিডিয়ারি কোষ যদি তিনটা থাকে অ্যানাইসোসাইটিক, এবং সাবসিডিয়ারি কোষ যদি চারটা থাকে তাকে বলা হয় টেট্রাসাইটিক। চারটা থাকলে টেট্রাসাইটিক। বলো টেট্রাসাইটিকের রক্ষী কোষ কয়টা? দুইটা থাকবে। হ্যাঁ তোমার ঠিক আছে, দুইটা থাকবে। দেখো ওই যে বলছিলাম রক্ষী কোষ বলছিলাম, এটা অনেকে ভুল, আমি ভুল করছিলাম জন্য ওই জন্য ধরলাম, কারণ আমি বহুত ভুল করছিলাম এটা। এবং পরীক্ষার সময় ওই যে কোচিংয়ে অ্যাডমিশনের সময় হ্যাঁ সব জায়গায় দুইটা, ডায়াসাইটিক, প্যারাসাইটিক, অ্যানাইসোসাইটিক, টেট্রাসাইটিক। মনে করো সাবসিডি কোষ কতগুলো হয় হোক, তোমার রক্ষী কোষ অল টাইম কি থাকবে? দুইটা থাকবে। এটা তাহলে টেট্রাসাইটিকে চারটা, অ্যানাইসোসাইটিক এই যে আনিস 3 মনে রাখবা, ঠিক আছে? আনিস 3, অ্যানাইসোসাইটিক 3, টেট্রাসাইটিক টেট্রা তো 4। হ্যাঁ হ্যাঁ রক্ষী কোষ দুইটা থাকবে, এর আশেপাশে যে কোষগুলো থাকছে যেগুলো সাবসিডিয়ারি কোষ। এখন এরপরে দেখো যদি অনেক থাকে, অনেক থাকলে তাকে বলা হয় একটিনোসাইটিক। আর যদি দেখা যায় যে রক্ষী কোষ থেকে ওই সাবসিডিয়ারি কোষগুলোকে আলাদা করা যায় না, পৃথকযোগ্য নয়, পৃথকযোগ্য মানে পৃথকযোগ্য নয়, নোসাইটিক। দেখো এই যে নোমোসাইটিক, অ্যানোমোসাইটিক। তাহলে থেকে বুঝবা মানে পৃথকযোগ্য নয়। তাহলে যদি বলে নিচের কোনটা পৃথকযোগ্য নয়, মানে যেখানে আছে, এটা উত্তর হবে। এমসিকিউতে আসে এগুলো কিন্তু, ঠিক আছে? এই জন্য শর্টকাটে শিখে নেবে। তাহলে ডায়াসাইটিক কিভাবে থাকবে? সমকোণে। প্যারাসাইটিক সমান্তরালে। অ্যানিসোসাইটিক মানে কয়টা থাকবে? তিনটা। টেট্রাসাইটিকে, একটিনোসাইটিকে আর অ্যানোমোসাইটিকে পৃথকযোগ্য নয়। দেখো ইংরেজি নামগুলো দেখো একটু। এরপরে দেখো পত্ররন্ধ্র ওইটুকু একটু পরে রিডিং দাও। তার আগে আর একটু বলি পত্ররন্ধ্রের কাজ কি হইতে পারে। একটা রন্ধ্রের কাজ, রন্ধ্রের কাজ হলো কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের বিনিময় করবে, গ্যাসের বিনিময়। আমরা জানি উদ্ভিদ কি করে, অক্সিজেন ছেড়ে দেয়, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, তার তো একটা ছিদ্র পথ লাগবে, এটার নাম হচ্ছে পত্ররন্ধ্র। তাহলে পত্ররন্ধ্রের কাজ একটা হলো গ্যাসীয় বিনিময় করবে, সে কার্বন ডাইঅক্সাইড নিবে, অক্সিজেন দিবে। এরপরে পত্ররন্ধ্রের পানি বের করে দিবে সেটার সাহায্যে, তার মানে প্রশেদন ঘটাবে। এবং পত্ররন্ধ্র পথের সাথে কার্বন ডাইঅক্সাইড নেয়, নিয়ে কি করে সালোক সংশ্লেষণ করে খাবার তৈরি করে। তার মানে একটা কাজ সালোক সংশ্লেষণ, একটা হলো প্রশেদন, আর একটা হলো শ্বসন। শ্বসন মানে কি? ওই যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নিতেছে, মানে সব ঘুরে ফিরে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড মিলেই। কাজগুলো দেখো একটু। আজকে এই পর্যন্তই, কারণ আমি হচ্ছে বাসায় জানতে সব এলোমেলো করে রেখে আসছি। হ্যাঁ পড়াইতে চাই না, তারপরে চলে আসছি, কাউকে পড়াইনি আসছি। প্রশেদন, সালোক সংশ্লেষণ, আরেকটা হচ্ছে শ্বসন। এটা এমসিকিউতে অনেক সময় আসে যে পত্ররন্ধ্রের কাজ 9 কোনটি বা পত্ররন্ধ্রের সাথে সংশ্লিষ্ট 9 কোনটি। দেখো প্রশেদন, সালোক সংশ্লেষণ, শ্বসন তিনটাই সংশ্লিষ্ট, ঠিক আছে? আরেকটা অপশন দিয়ে দেয় যে কোনো কিছু। এটা আজকে এই পর্যন্তই। কোনো কোশ্চেন থাকলে করতে পারো, কোনো কোশ্চেন থাকতে পারো।